তুমি যদি ভাবো তুমি পারবে, ঠিক ভেবেছ, তুমিই পারবে। তুমি যদি ভাবো তুমি পারবে না, এটাও ঠিক ভেবেছ, কখনো পারবে না। সো এই হচ্ছে যে আমি অনেক সময় স্টুডেন্টদের বলি যে একটা বড় গাড়ি, স্করপিও কিংবা কেমন গাড়ি, সে যদি ড্রাইভার অ্যাক্সিলারেটর টিপে রাখে, তার সঙ্গে ব্রেকটাও টিপে রাখে, ব্রেকটার উপরে পা দিয়ে রাখে, গাড়িটা কি হবে? ইঞ্জিনটা গরম হবে, গর্জন করবে, কাঁপবে, কিন্তু এগোবে না। একটি অটো তার পাশ দিয়ে ফটফট করে বেরিয়ে চলে যাবে। আমাদের জীবনেও কিন্তু তাই হয়, আমাদের জীবনেও তাই হয়। আমরা কি করি যে আমি পারি না, ও পারে কিন্তু আমি পারি না, অন্যরা পারে, সে হয়তো পারে, স্বামীজি হয়তো পারে, কিন্তু আমি পারবো না। আমার বন্ধু যে ক্লাসে ফার্স্ট হচ্ছে সে পারে, আমি পারবো না। যে গান গাইতে পারছে ও পারে, আমি পারবো না। যে আঁকতে পারছে সে পারে, আমি পারবো না। এই যে আমি পারবো না, ব্রেক লাগিয়ে রাখেছি জীবনে আমি। আমার যে জীবন একটি সেই পাওয়ারফুল গাড়ির মতন, সেখানে আমি অ্যাক্সিলারেটরটাও ওপরে পা রাখছি, আবার ব্রেকের ওপরেও পা রেখেছি। এগোবে কি করে, পারবে কি করে? যে বলছে আমি পারি না, সত্যি পারবে না। ব্রেকটাকে টিপে রাখলে গাড়িটা এগোবে কি করে? সো অলওয়েজ টেল ইয়োরসেলফ দ্যাট আই ক্যান। স্বামীজি বলছেন, আগের ধর্ম বলতো যে ভগবানে বিশ্বাস করে না সেই নাস্তিক। আজকের ধর্ম বলছে যে নিজের ওপরে বিশ্বাস করে না সেই নাস্তিক। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন হিমসেলফ ইজ অ্যান এথিস্ট। এখন এই যে আগের দার্শনিক আলোচনাটা করলাম, এর ভিত্তিতে এই কথাটা বোঝা যাবে যে ভগবানে বিশ্বাস করে না সে নাস্তিক। এখন স্বামীজি বলছেন যে নিজের উপরে বিশ্বাস করে না সে নাস্তিক। দুটো কথা কিন্তু আলাদা নয়। আমরা নিজের অর্থটা বুঝতে পেরেছি। বহু আর এক যদি একই হন, ভগবান আর এই জীব যদি একই হন, জীবের মধ্যে যদি শিব থাকেন, তাহলে নিজের উপরে বিশ্বাস করা মানেই হচ্ছে ভগবানের উপরে বিশ্বাস করা। গান্ধীজি নাকি এক জায়গায় বলেছিলেন যে ভগবানে যে নিজের উপরে বিশ্বাস করতে পারে সেই ভগবানে বিশ্বাস করতে পারে। সো হ্যাভ ফার্ম ফেথ ইন ইয়োরসেলফ। আমিও পারবো, যেটা অন্যজন পেরেছে আমি কেন পারবো না? আমি নিশ্চয়ই পারবো। হ্যাভ দিস ফেথ। তারপরে একটি উদ্দেশ্য থাকা চাই জীবনে, জীবনে একটি উদ্দেশ্য থাকা চাই। তুমি কখনো, আমি যে কেউই এখানে ছাত্র ছাত্রীরা, বাবা মারা যারা আছেন, কেউই কোনোদিন ট্যাক্সিতে উঠে বলবে না, ট্যাক্সি যদি বলে কোথায় যাবেন, যেখানে চলবে চলো, তুমি যেমন চলছিলে চলো, সবাই সব ট্যাক্সি যেদিকে যাচ্ছে সেদিকে চলো, বলবে কখনো? কখনো বলবে না। কিন্তু আমরা এটাই করি, শুনলেই হাসি পাচ্ছে, কিন্তু আমরা জীবনে এটাই করি। কেন করি? সবাই যেটা করছে সেটাই করব। কেন করছি? হ্যাঁ, অন্যরা করছে, ভাবিনি তো কেন করছি। ঠিক যে স্রোতে সবাই চলছে সেই স্রোতে আমরা পড়ে চলছি। উদ্দেশ্য বলে কিছু নেই। কনসিয়াস এম ইন লাইফ। স্বামীজি বলছেন সবসময় হ্যাভ আ ভেরি হাই এম ইন লাইফ। বলছেন তোমার যেটা নিজের আদর্শ, ফলো ইয়োর ওন হাইয়েস্ট আইডিয়াল, দ্যাট ইজ দি কুইকেস্ট রোড টু প্রগ্রেস। নিজের যেটা আদর্শ, তোমার অনেক আদর্শ থাকতে পারে জীবনে। অমুক ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসকেও ভালো লাগে, নেতাজি সুভাষ বোসকেও ভালো লাগে, স্বামী বিবেকানন্দকেও ভালো লাগে, সব রকম ভালো লাগে। তার মধ্যে যেটা হাইয়েস্ট আইডিয়াল তোমার মনে হচ্ছে, তোমার যেটা মনে হচ্ছে সবচেয়ে উচ্চ, বাট ইট মাস্ট বি ইয়োর আইডিয়াল। শুধু বই পড়ে নয়, বাবা মা বলেছে বলে নয়, শিক্ষক শিক্ষিকারা বলেছেন বলে শুধু তার জন্য নয়, সব শুনবে, নিজে বিচার করে দেখবে আমি কেমন হতে চাই জীবনে। ইটস নেভার টু লেট টু বিগিন। সবসময় যেন যদি কেউ নিজেকে প্রশ্ন করে আমি কেমন হতে চাচ্ছি, কোন দিকে এগোচ্ছি, যাতে মন পরিষ্কার একটি জবাব দিতে পারে, হ্যাঁ আমার এই আদর্শ, আমি এই দিকে যাচ্ছি। ট্যাক্সিতে উঠেছি, নিশ্চয়ই সবাই বলতে পারবে, যে কেউ ট্যাক্সিতে বলে বসেছে, যদি ট্যাক্সি থামিয়ে জিজ্ঞেস করা হয় কোথায় যাচ্ছেন আপনি, সঙ্গে সঙ্গে বলতে পারবে অমুক জায়গায় যাচ্ছি। ঠিক তেমনই আমাদের জীবনে একটি আদর্শ থাকা চাই, অ্যান্ড লেট ইট বি আ নোবেল আইডিয়াল, আ ভেরি হাই অ্যান্ড নোবেল আইডিয়াল। আরেকটি কথা বলে আমি শেষ করব। স্বামীজি শিক্ষার উপরে খুব জোর দিয়েছেন। এডুকেশন, ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন উইদিন। তার মধ্যে একটি কথা বারে বারে তিনি বলতেন যে কনসেন্ট্রেশন, একাগ্রতা, দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। অল নলেজ কামস থ্রু কনসেন্ট্রেশন অফ দি মাইন্ড। স্বামীজি বলতেন the difference between an ordinary person and a great person lies in the degree of concentration. মনের একাগ্রতা খুব জরুরি যে কোনো ক্ষেত্রতে। আধ্যাত্মিক ক্ষেত্রতে যে ধ্যান করছে তার জন্য তো খুবই জরুরি, যে পড়াশোনা করছে তার জন্য খুব জরুরি। সব ছাত্ররা জানে, সে স্কুলের ক্লাস 5-এর ছাত্র থেকে নিয়ে পিএইচডি ছাত্র অব্দি জানে যে আমার মনের একাগ্রতা খুবই জরুরি। যে ঘরের
গৃহিণী রান্না করছেন, সেও জানেন যে একাগ্রভাবে করলে কাজটি অনেক ভালো হয়। সব ক্ষেত্রতে মনের একাগ্রতা খুব দরকার, প্রয়োজন। ডিফারেন্স বিটুইন an ordinary person and a great person lies in the degree of concentration. স্বামীজি এটা বলতেন। স্বামীজির জীবনে এরকম কত ঘটনা আছে। শরৎচন্দ্র তার ঘরে এসছেন বেলুর মঠে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তখনকার দিনে সেই মোটা মোটা ভলিউম তার ঘরে সাজানো আছে। শরৎচন্দ্র বলছেন, স্বামীজি এত মোটা মোটা বই একজন সারা জীবনে পড়তে পারে? স্বামীজি বলছেন, কি বলছিস, আমি 9টা ভলিউম পড়ে নিয়েছি, আই এম রিডিং দ্য 10th। তুমি 9টার মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে যা কিছু প্রশ্ন করতে পারো। আর শরৎচন্দ্র ঠিক তেমন, এক একটা করে বই বার করছে না, এখান থেকে ওখান থেকে প্রশ্ন করছে। আর স্বামীজি সবটা জবাব দিলেন, অনেক জায়গায় সেই কমা ফুল স্টপ দাঁড়িয়ে অব্দি এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজে। শরৎচন্দ্র অবাক হয়ে গেলেন, কি করে সম্ভব? স্বামীজি বলছেন, পূর্ণ ব্রহ্মচর্য যে পালন করে, পবিত্র জীবন করে, একাগ্রতা এই দ্বারা সম্ভব, সবাই পারে। মিরাটে স্বামীজি আছেন অখণ্ডানন্দজির সঙ্গে। মিরাট পাবলিক লাইব্রেরি থেকে ওই স্যার জন লোবকের বই, বড় বড় মোটা মোটা ভলিউম এক একটা করে নিয়ে আসছেন, স্বামীজি পড়ছেন, একদিন দুদিনের মধ্যে ফেরত দিয়ে দিচ্ছেন। লাইব্রেরিয়ান জিজ্ঞেস করছেন অখণ্ডানন্দজিকে, এটা আপনি পড়ছেন না, এত তাড়াতাড়ি কেউ এত মোটা মোটা বই পড়ে ফেরত দিতে পারে? অখণ্ডানন্দজি বলছেন, এটা আমার জন্য নয়, এটা আমার গুরু ভাই স্বামী বিবেকানন্দের জন্য। তো লাইব্রেরিয়ান বলছে, সে যেই হোক, সে পড়ছে না। স্বামীজিকে বলাতে স্বামীজি নিজে গিয়ে লাইব্রেরিয়ানের কাছে গেলেন, আর ঠিক একই ঘটনা। লাইব্রেরিয়ান বিভিন্ন বই যে ওনার নামে ইস্যু করা হয়েছিল, সে বই থেকে প্রশ্ন করছেন, আর স্বামীজি একের পর এক বলে দিচ্ছেন। আমি এই ঘটনা এই জন্য বললাম, মিরাট ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষিকা এসেছিলেন বছর কয়েক আগে আমাদের বেলুড়ের কলেজে। তো উনি বলছেন যে মিরাট সেই লাইব্রেরি এখনো আছে, সরকারি লাইব্রেরি, আর যেখানে লাইব্রেরিয়ান বসেন সেখানে স্বামীজির ছবি একটা রাখা আছে ওপরে তার। তো এই স্বামীজির এরকম ট্রেমেন্ডাস পাওয়ার অফ কনসেন্ট্রেশন। আর যেখানেই দেখবে এক্সেলেন্স হয়েছে, সেখানে কিছু না কিছু পাওয়ার অফ কনসেন্ট্রেশন, একাগ্রতা আছে। ছাত্ররা তোমরা অনেকেই জানো হয়তো, একজন মহারাজ এই মাস কয়েক আগে সরকার ঘোষণা করলো ভাটনাগর অ্যাওয়ার্ড, শান্তিস্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড, দেশের সর্বোচ্চ সায়েন্স অ্যাওয়ার্ড সে মহারাজকে দেওয়া হলো। তিনি ম্যাথমেটিশিয়ান, খুব বড় ম্যাথমেটিশিয়ান, ট্রোপোলজিতে। তো তিনি, আমি তাকে দেখেছি, কি প্রচন্ড একাগ্রতা, একটা কাজ ধরলে কিভাবে উনি তার পেছনে পড়ে সেই কাজটাকে শেষ করেন। একদিন সকালবেলা ওদের যে ইউনিভার্সিটিতে, বিবেকানন্দ ইউনিভার্সিটিতে গেছি, সেই মহারাজকে দেখছি, তিনি 7টার সময় বলছেন, এবার আমি ঘুমোতে যাচ্ছি। আমি বললাম, মহারাজ এখন ঘুমোতে যাচ্ছেন সকাল 7টায়? বলছে, হ্যাঁ, সারা রাত জেগেছিলাম। সারা রাত জেগেছিলেন কেন? বলছেন, গতকাল একটি আমার পিএইচডি ছাত্র একটি প্রবলেম নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, তো সে বললো, মহারাজ অনেক দেরি হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি, কালকে দেখব। তো সেই ছাত্র বাড়ি চলে গেল। মহারাজ সেটাকে নিয়ে বসে আছেন, সেই ম্যাথমেটিক্সের সমস্যাটাকে নিয়ে বসে আছেন। 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই নেই। 3টে, 4টে, 5টা, 6টা। আমি যখন যাচ্ছি তখন কাজটা শেষ হয়েছে, বলছে আমি এখন ঘুমোতে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে আমাদের মনে যে প্রশ্নটা আসবে, আমরা যেটা করতাম, আমি হলে যেটা করতাম, যে ঠিক আছে আজকে থাক, কালকে হবে আবার। তাহলে মহারাজ আপনি ছেড়ে দিয়ে আবার সকালবেলা ধরতে পারতেন তো। তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়েছেন, বলছেন যে আই কান্ট স্লিপ, আমি তো ঘুমোতে পারবো না। কাজটাকে যেটাকে নিয়েছি সেটাকে শেষ না করলে আমি তো ঘুমোতে পারবো না। এই হচ্ছে একাগ্রতা, দিস ইজ কনসেন্ট্রেশন। তিনি আজকে ওনার ওই কাজের জন্য ভাটনাগর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সরকার একটা স্বীকৃতি দিয়েছে। এরকম একাধিক লোককে আমি দেখেছি বিভিন্ন কাজে, শুধু পড়াশোনা নয়, তাদের যে অফিসের কাজে হোক, তার বাগানের কাজে হোক। আমি একজন মহারাজকে দেখেছি, বৃদ্ধ মহারাজ, এখন মনে পড়ছে বলতে বলতে, দেওঘর রামকৃষ্ণ মিশনে, তার শরীর চলে গেছে, বৃদ্ধ ছিলেন তখন, বিদ্যাধর মহারাজ। তিনি বয়স হয়ে গেছে তখন, প্রায় 65 ওপরে বয়স। তো উনি করতেন কি, একটু যাতে আশ্রমের কাজ করতে পারি বলে, তাই জন্য ওই গাছের যেগুলো পাতা বড় বড় হয়েছে সেগুলো ছেঁটে দিতেন। তো একদিন সেই গাছের পাতা ছাড়ছেন ওই কাটার দিয়ে, সেই খেলার মাঠ, বিশাল খেলার মাঠ, সেখানে ফুটবল ম্যাচ হবে ছেলেদের, ক্লাস 9-10 বোধ হয়। তো সেই বড় ফুটবল ম্যাচে প্রচুর ছেলেরা এসছে, সব ছাত্ররা বসেছে, টিচাররা, স্টাফরা জড়ো হয়েছে, আমিও ছিলাম, আমিও দেখছি।
খেলা আরম্ভ হলো, আমি দেখছি মহারাজ এক মনে সেই গাছের পাতা কেটে যাচ্ছেন, একবার ওদিকে তাকাচ্ছেন না, তিনি করে যাচ্ছেন। ম্যাচ হলো, কত হই হই, কত হাততালি, গোল হচ্ছে, চিৎকার চেঁচামেচি বাচ্চাদের। মহারাজ সেই এক মনে কাজ করে যাচ্ছেন, একবারও ঘুরে তাকাচ্ছেন না। কিছুক্ষণ পরে খেলা শেষ হয়ে গেল, বাচ্চারা সবাই বল টল গুটিয়ে নিয়ে টিফিন করতে চলে গেল। তারপরে আমি ওদিকে তাকাচ্ছি, আমি দেখছি সেই মহারাজ তখনও খেলার মাঠ ফাঁকা হয়ে গেছে, শূন্য, আর কেউ নেই, সন্ধ্যা হয়ে আসছে, উনি এক মনে সেই গাছের পাতা কেটে যাচ্ছেন, যা বাগানের কাজ করে যাচ্ছেন। একাগ্রতা, দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন। এখন ছাত্ররা জিজ্ঞেস করবে কি করে হয়। কালকে একজন জিজ্ঞেস করছিল কি ধ্যান করলে হয়? যে ছেলেটি বড় ছটপটে, তাকে ধ্যান করালে হয় কনসেন্ট্রেশন? ধ্যান করলে তো খুবই ভালো, কিন্তু যে খুব ছটপটে, পড়াশোনায় 5 মিনিট বসতে পারে না, সে কি ধ্যান করতে বসবে? there is a way, একটি মেথড আছে কনসেন্ট্রেশন বাড়াবার জন্য। সেটি বলে আমি শেষ করছি। ওয়ে অফ ইনক্রিজিং কনসেন্ট্রেশন হচ্ছে, the secret is this, to do whatever you are doing with the fullest possible attention. যে কাজই তুমি করছো, তুমি পড়াশোনা করছো, বন্ধুর সঙ্গে গল্প করছো, যাই করছো, do it with the fullest possible attention. এখানে বসে আছো, do it with the fullest possible attention. কেন? অনেক সময় প্রশ্ন ওঠে যে আমি ধ্যান করার সময় অ্যাটেনশন দেবো, কনসেন্ট্রেশন করব, পড়াশোনার সময় কনসেন্ট্রেশন করব, গল্প করছি, এমনি বসে আছি, বেড়াচ্ছি, তখন কনসেন্ট্রেশন দরকার কেন? তার জবাব স্বামীজি নিজে বলছেন, রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড। তোমার কটা মন আছে? একটাই মন আছে, তোমার মন দুটো নেই। ইউ হ্যাভ গট অনলি ওয়ান মাইন্ড, ইট ইজ দ্য সেম মাইন্ড। যে মন দিয়ে তুমি আজকে সেটাকে, মনটাকে ছড়িয়ে রাখছো, সেই মন দিয়ে একদিন তুমি পড়াশোনা করতে চাইবে। সো আমাদের একজন মহারাজ বলতেন ছাত্রদের, আচ্ছা তোমার বাবা যেটা দিয়ে, যে ব্লেড দিয়ে দাড়ি কামান, সেই ব্লেড দিয়ে তুমি যদি পেন্সিল কাটো, তাহলে তোমার বাবা সেই ব্লেডটা ব্যবহার করতে পারবেন? বলছে না, পারবেন না। কেন? তো ব্লেডের সেই ধারটা নেই, ধারটা মোটা হয়ে যাবে। ঠিক তেমনই আমার মন তো একটাই, সেই মনটাকে যদি আমি সারাদিন ছেড়ে দিই, যা ইচ্ছে তাই করো, ভোরে সকালে দেরি করে উঠলাম, তারপরে টিভি দেখলাম, তারপরে মোবাইলে বন্ধুর সঙ্গে গল্প করলাম, তারপরে একটু বেড়াতে গেলাম, তারপরে একটু কোনো রকমে স্কুলে কিংবা কলেজে গিয়ে সেখানেও আড্ডা দিলাম, মাঝে মাঝে মন দিচ্ছি না পড়াশোনায় কি হচ্ছে, এইভাবে করতে করতে সারাটা দিন কাটলো। করে ভাবছি রাত 10টার সময় এবার একটু পড়ে নিই, কালকে পরীক্ষা আছে। যেই পড়তে বসবে, ফিজিক্সের বই খুলে বসবে, তখন সঙ্গে সঙ্গে ঘুম পাবে, হাইট উঠবে। কেন? মন বলছে যে সারাদিন আমি হেসে খেলে বেরিয়েছি, যা ইচ্ছে তাই করেছি, এখন এই বোরিং বইটা পড়বো? কখনোই পড়বো না, পরীক্ষা থাক আর যাই থাক। মনের অভ্যাস হয়ে গেছে নিজের মতন ঘুরে বেড়ানো। কাজেই এখানে দ্য ওয়ে ইজ, যে কাজটাই করবে, যেটা জরুরি কাজকে কেন করবে না, বন্ধুর সঙ্গে গল্প করাটাও কেন করবে না, টিভি দেখাটাও কেন করবে না, বাট মেক ইট আ হ্যাবিট টু গিভ ট্রেমেন্ডাস কনসেন্ট্রেশন। আমার মনে আছে একটি গল্প আমি শুনেছি, বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনের ফাউন্ডার ছিলেন স্বামী নির্বেদানন্দজি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে, কারণ কি আমার নিজের দ্বিতীয় বিশ্বযুদ্ধতে খুব ইন্টারেস্ট। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 40-এর দশকে, 40, 41, 42, ওনারও খুব ইন্টারেস্ট স্বামী নির্বেদানন্দজি। তো তিনি সব খবরের কাগজ, তখনকার রেডিওতে যা খবর পাচ্ছেন, সেই ইউরোপের ম্যাপ বার করে কোথায় জার্মান সৈন্য এগোলো, কোথায় ব্রিটিশ সৈন্য পিছিয়ে গেল, এইসব তিনি করছেন। একজন একটু সাহস করে বলল, মহারাজ আপনি যে এত মেতে আছেন এই যুদ্ধর ব্যাপার নিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তো ধ্যান করার সময় মন বসে ভগবানে? তখন মহারাজ অবাক হয়ে তাকিয়ে আছেন, বলছেন কেন? আমি তো এই যখন এটা করছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর নিয়ে আলোচনা করছি, ধ্যানের কথা ভাবি না। ধ্যান যখন করি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ভাবি না। আমাদের এটাই মুশকিল হয়ে যায় যে আমরা এই মনটাকে কম্পার্টমেন্টালাইজ করতে পারি না। নেপোলিয়নের নাকি এই ক্ষমতাটা ছিল, তিনি বলতেন যেটা করছেন সেটা প্রচন্ড অ্যাটেনশন দিয়ে করতেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি করে পারেন, বলছেন যে আমার মনে অনেকগুলো ক্যাবিনেট আছে, ড্রয়ার যেমন থাকে, তো যখন আমি অ্যাডমিনিস্ট্রেশন
প্যারিসের আর্কিটেকচার কেমন হবে, সব ড্রয়ার বন্ধ করে আর্কিটেকচারের ড্রয়ারটা বার করলাম, তার মধ্যে কি আছে সেই নিয়ে আলোচনা করছি। যখন চিঠি লিখতে হবে বার করে করসপন্ডেন্স ড্রয়ারটা খুলে বার করলাম, বাকি সব ড্রয়ার বন্ধ আছে, কোনো চিন্তা আসে না অন্য জায়গার থেকে। যখন যুদ্ধের খবর আসছে তখন এই ড্রয়ার বন্ধ করে যুদ্ধের এটা বার করলাম। আর যখন ঘুমোতে চাই আমি কনসিয়াসলি বলছেন সব ড্রয়ার বন্ধ করে দিই, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি আমি। তো এই এত কন্ট্রোল ওভার দি মাইন্ড, ইট ইজ পসিবল। এটা আমরা যদি যেখানে যেমনটি কাজ করছি, ইফ ইউ স্টার্ট বাই পেইং ফুল অ্যাটেনশন টু হোয়াট এভার উই আর ডুইং, দেন ডেফিনেটলি আওয়ার পাওয়ার অফ কনসেন্ট্রেশন উইল ইনক্রিজ। মূল কথাগুলো এই হলো যে স্বামীজির দর্শনের মূলে হচ্ছে যে এক চৈতন্য, এক ভগবান সর্বরূপে আছে। দিস ইজ দ্য ক্রাক্স, ওয়ান অ্যান্ড দ্য মেনি। সেখান থেকেই আসছে নিজের উপরে বিশ্বাস। নিজের উপরে বিশ্বাস মানে ভগবানে বিশ্বাস। সেখান থেকেই আসছে যে আমি যদি নিজে খুশি থাকতে চাই, আনন্দ পেতে চাই, অন্যকে আনন্দ দিতে হবে, অন্যকে ভালোবাসতে হবে। শুধু নিজের স্বার্থপর এইটুকু শরীর মনের জন্য যদি করে যাই তাহলে কোনোদিন আনন্দ পাবো না। সেখানে এই সমাজ সেবার কথা আসছে। শুধু ক্যারিয়ার গঠনে আনন্দ নেই, তার সঙ্গে সমাজের চিন্তাও করতে হবে। কেউ বিনায়ক লোহানীর মতন সব ছেড়ে দিয়ে অন্যের সেবাতেই লেগে গেছে, কেউ বা সেই জনসন অ্যান্ড জনসনের এমডির মতন নিজের জীবনটাকে এমনভাবে যাপন করছে তার যা দরকার সবই পাচ্ছেন, আবার অন্যদেরও মঙ্গল হচ্ছে। আর বড় কথা, নিজের উপরে বিশ্বাস একটি উচ্চ আদর্শ, যাতে আমি নিজেকে যখনই জিজ্ঞেস করি কোথায় যাচ্ছি, গাড়িটা কোথায় যাচ্ছে জীবনের, বলতে পারি, নিজের মনে মনে অন্তত বলতে পারি আমার এখন এই আদর্শ। আর থার্ড, ফার্স্ট ইজ কনফিডেন্স ইন ইয়োরসেলফ, সেকেন্ড ইজ আ হাই এম, অ্যান্ড থার্ড কনসেন্ট্রেশন। যেটা করছি, যখন করছি, পূর্ণ মনোযোগ দিয়ে যাতে করতে পারি। এই বলেই আমি শেষ করছি। ধন্যবাদ।